all of you. আজকের ক্লাসের শুরুতেই আমি তোমাদের যে রিজনিং এর সিলেবাসটা রয়েছে সেটা একটা সাইক্লিক অর্ডারে সাজানো অবস্থায় দিয়ে দিলাম, যেখানে তোমরা একটা আইডিয়া পেয়ে যাবে যে কোন চ্যাপ্টারের পর কোন চ্যাপ্টার কভার হবে। সেখানে যদি আমরা বলি এই মুহূর্তে আজকের ক্লাসে আমরা ডাইস নিয়ে ডিসকাস করব। তো ডাইস ক্লাসিফিকেশন হয়তো এই মানতে হবে, তারপর ক্যালেন্ডার অ্যানালজি, নেক্সট সিলোজিজম, মিসিং নাম্বার, নেক্সট ক্লক and প্যাটার্নের প্রবলেম, এন্ড আফটার দ্যাট কাউন্টিং ফিগার, মিরর বা ওয়াটার ইমেজ, এবং তারপরে সিটিং অ্যারেঞ্জমেন্ট বা পেপার ফোল্ডিং, কাটিং, দেন নেক্সট মান্থে অর্ডার অ্যান্ড র্যাঙ্কিং, হিডেন ইমেজ, এবং এইভাবে চলতে থাকবে ভেন ডায়াগ্রাম, ইনপুট আউটপুট, ডিরেকশন ডিস্টেন্স বা আলফাবেট অ্যান্ড ওয়ার্ড টেস্ট, ইনইকুয়ালিটিস বা ম্যাথমেটিক্যাল অপারেটরস, এবং স্টেটমেন্ট কনক্লুশন, অ্যাসার্টেন রিজন, এবং ব্লাড রিলেশন আর সিরিজ। এই সমস্ত প্রবলেম নিয়ে ডিসকাস করা হবে। তবে মাথায় রেখো আমরা মাঝে সাঝে এই মিসিং নাম্বার বা সিরিজ প্রবলেম নিয়ে ক্লাস দেবো, যেখানে আমাদের এটা প্র্যাকটিস থাকাটা খুব দরকার। তো চলে যাচ্ছি আজকের আমাদের টপিক, ডাইস প্রবলেম। ওকে, তো ডাইস কি এবং এখান থেকে কি কি পড়তে হয় সমস্ত কিছু নিয়েই আমরা ডিসকাস করব আজকের ক্লাসে। তো চলে যাচ্ছি প্রথম একদম, যে ডাইস কি যদি বলা হয়। দেখো, ডাইস মানে একদম বাংলাতে যদি বলি লুডোর ছক্কার যে গুটিটা তোমরা খেলো সেটাকে বলা হয়। প্রত্যেকেই ছোটবেলায় হোক বা লাইফের কোনো একটা পার্টে তোমরা অফলাইন লুডো, এখন আবার মোবাইলে অনলাইন লুডো খেলা শুরু হয়েছে, সেটা না, অফলাইন যেটাকে 4 জন বা 3 জন বসে যে লুডোটা আমরা খেলতাম সেখানে যেটা পাই সেটাকে বলা হয় ডাইস। ডাইস যদি বলি, ডাইস ইজ এ 3D শেপ। ওকে, ডাইস ইজ এ 3D শেপ। 3D শেপ কাকে বলা হয়? যার লেন্থ, ব্রেথ এবং হাইট থাকবে। একটা লেন্থ থাকবে, একটা ব্রেথ থাকবে এবং একটা হাইট থাকবে। এখন যদি লেন্থ, ব্রেথ এবং হাইট প্রত্যেকটাই ইকুয়াল হয়ে যায় সেই ক্ষেত্রে এটাকে কিউব শেপ, এবং জেনারেলি ডাইসগুলো কিউব শেপেরই হয়। ওকে, এইবারে বলা হচ্ছে এখানে কি, যদি যে কোনো একটা ডাইস আমি রাখলাম, লুডোর ছক্কা রাখলাম, তুমি একদিকে বসে রয়েছো, তুমি যদি একদিকে বসে থাকো তাহলে যে কোনো 3টে দিক তুমি ম্যাক্সিমাম দেখতে পাবে। মানে একজনের পক্ষে ম্যাক্সিমাম 3 দিক। ধরে নাও আমি যদি যে কোনো একটা কর্নার ওয়াইজ, এই কর্নার ওয়াইজ আমি বসে রয়েছি, তাহলে কি হবে, আমার চোখ দিয়ে আমি এই দিকটা দেখতে পাবো, এই দিকটা দেখতে পাবো এবং ওপরের দিকটা দেখতে পাচ্ছি। এই 3টে শেপ, সেই জন্য 3 সাইড আর ভিজিবল অ্যান্ড আদার 3 সাইড আর নট ভিজিবল, এটা বলে দেওয়া হলো। ওকে, এরপর এটা হয়ে গেল ডাইস। তো এই যে ভিজিবল মানে কি, দেখতে পাওয়া যাবে, এবং অন্য 3 দিক দেখতে পাওয়া যাবে না। অর্থাৎ তুমি দেখে খুব সহজেই বলতে পারবে হয়তো লুডোর ছক্কার যেটা রয়েছে সেখানে, এখানে 3 রয়েছে দেখতে পাচ্ছ, এখানে 2 রয়েছে, এখানে 5 রয়েছে, সাপোজ সাপোজ এরকম রয়েছে। বাকি 3 দিকে কি কি রয়েছে, কোন নাম্বারগুলো রয়েছে সেটা তুমি জানো না। এখন সেটা জানবো কিভাবে বা এখান থেকে কি কোশ্চেন আসে সেটা নিয়ে ডিসকাস করার আগে আমাদেরকে প্রথমে জানতে হবে ক্লাসিফিকেশন অফ এ ডাইস। কি বললাম? ক্লাসিফিকেশন অফ ডাইস। ওকে, এটা কি, ডাইসকে আমরা ডিভাইড করছি। কি, ডাইসের এই যে নাম্বারিংগুলো করা রয়েছে সেই নাম্বারিংগুলোকে অনুযায়ী, নাম্বারগুলো অনুযায়ী বিভিন্ন রকমভাবে ব্রেক করছি। কি, বেস ডাইস, আর একটা কি, ওপেন ডাইস। ওকে, এটাও তোমাদের সিলেবাসে রয়েছে, এখান থেকে কোশ্চেন আসে, এবং এই বেস ডাইস থেকেও কোশ্চেন আসে, কিন্তু এই বেস ডাইসকে আমরা আবার দুটো ভাগে ভাগ করছি। কি কি বলা হচ্ছে? স্ট্যান্ডার্ড ডাইস আর জেনারেল ডাইস। ওকে, এখন প্রশ্নটা হচ্ছে যে এই রকম ভাবে ভাগটা কেন করলাম। দেখো, এখানে এই যে লুডোর ছক্কা বা ডাইসটার, এখানে 1 2 3 ভিজিবল আর 3 নট ভিজিবল, মানে 6টা টোটাল সাইড রয়েছে। তার মানে আমি যদি এখানে পয়েন্ট আউট করতে চাই 1 থেকে যদি 6 পর্যন্ত বসাই,
তাহলে 6টা সারফেসে 1 2 3 4 5 6 বা 1 2 3 4 5 6 এইভাবে বসবে। এখন এই নাম্বারগুলোকে কোথায় কোনটাকে বসাচ্ছি তার উপরে ডিপেন্ড করছে এই বেস ডাইসের দুটো ভাগ, কি স্ট্যান্ডার্ড ডাইস হবে না জেনারেল ডাইস হবে। তো স্ট্যান্ডার্ড ডাইস কাকে বলা হয় আর জেনারেল ডাইস কাকে বলা হয় সেটা বলবো, তারপর আমরা গিয়ে পড়বো ওপেন ডাইস কাকে বলা হয়। তো স্ট্যান্ডার্ড ডাইস কাকে বলা হয় সেটা দেখুন। বলা হচ্ছে যে a dice in which the sum of the numbers on each two opposite surface is 7। এই কথাটার মানেটা কি? এই কথাটার মানে যদি যে কোনো দুটো সারফেস যদি আমরা নিয়ে নিই, ধরে নাও যে কোনো দুটো সারফেস আমরা ডিসকাস করছি, এখানে দেখো একটা কথা অপোজিট সারফেস বলা হবে আর একটা জায়গায় অ্যাডজাসেন্ট সাইড বলা হবে। তো আমি এই ডেফিনেশনটাকে ব্রেক করার আগে আমি নর্মালি তোমাদেরকে একটা জায়গায় নিয়ে ডিসকাস করি যে অ্যাডজাসেন্ট সাইড মানে কি আর অপোজিট সাইড মানে কি। অ্যাডজাসেন্ট মানে পাশাপাশি, মানে এই যে এই সাইডটা এবং এই সাইডটা পাশাপাশি সাইড, এবং এই সাইডের রেসপেক্টে এটাও পাশাপাশি সাইড রয়েছে, এই সাইডটার রেসপেক্টে এই দিকে যেটা রয়েছে সেটা যেটা ভিজিবল নয় সেটাও পাশেই রয়েছে, এবং নিচের দিকে যে পার্টটা রয়েছে সেটাও পাশে রয়েছে। তো এখানে যদি এই কনসেপ্টটা যদি আমরা একটু ক্লিয়ার করতে চাই তাহলে একটু দেখে নাও যে অ্যাডজাসেন্ট সাইডের আমি কনসেপ্টটা দিচ্ছি। concept of adjacent side। দেখো এইটাকে আমি ধরে নিলাম এই সারফেসটা যেখানে স্টার দেওয়া রয়েছে এই সারফেসের রেসপেক্টে অ্যাডজাসেন্ট সাইড কটা থাকবে? একটা থাকবে, দুটো থাকবে, নিচের দিকে একটা রয়েছে, তিনটে থাকবে, এইদিকে একটা চারটে রয়েছে। তার মানে যে কোনো একটা নাম্বার বা একটা সারফেসের 1 2 3 4 4টা থাকবে অ্যাডজাসেন্ট সাইড অ্যান্ড 1টা থাকবে অপোজিট সাইড। অপোজিট সাইড মানে কি? ঠিক যে সাইডটা রয়েছে তার উল্টো দিকে যেটা রয়েছে সেটাকে অপোজিট সাইড বলা হয়। আর একটা নিজেই যে সারফেসটা সেটা নিজেই, তার মানে টোটাল দেখো তো 6টা সারফেস হলো কিনা, একটা, চারটে, 5টা আর একে 6টা সারফেস। আরও ডিটেলসে এইখানটা পড়াচ্ছি, কেন বলছি এই থিওরি পার্ট থেকে কোশ্চেন আসা শুরু করছে এবং ইন ফিউচার আরও আসবে। এই একদম ডাইসের প্রবলেম থেকে তো কোশ্চেন আসতোই, এবারে আসছে ডাইসের থিওরি পার্ট থেকে কোশ্চেন। তো সেখানে আরও যদি বলি যে কোনো একটা সারফেসের অ্যাডজাসেন্ট ভিজিবল সাইড কটা হতে পারে, যে কোনো একটা সাইডের অ্যাডজাসেন্ট সাইড হবে অথচ ভিজিবল সাইড হবে। দেখো একটা সারফেস তাহলে তার চারটে অ্যাডজাসেন্ট সাইড থাকবে, মানে পাশাপাশি সাইড চারটে পাবে আর অপোজিট সাইড একটা হবে। এই চারটে সাইডের মধ্যে দেখো যে কোনো দুটো সাইড হচ্ছে ভিজিবল আর নট ভিজিবল কি আরও দুটো, এটাও কিন্তু খেয়াল রাখবে। দুটো সাইড ভিজিবল হবে, দুটো সাইড নট ভিজিবল হবে, একটা অপোজিট সাইড হবে আর একটা সেলফ নিজেই থাকছে। তো এই হয়ে গেল একটা অ্যাডজাসেন্ট সাইড এবং অপোজিট সাইডের কনসেপ্ট। এবারে চলে আসি এখান থেকে যে স্ট্যান্ডার্ড ডাইস কাকে বলবো। একদম সহজ সরল ভাষায়, যদি যে সারফেসগুলো রয়েছে একে অপরের অপোজিট নাম্বারগুলি রয়েছে, এখানে 5 থাকলে অপোজিট দিকে কত নাম্বার থাকবে? 5-এর অপোজিটে কত থাকবে? দেখো 2, তাহলে 5 + 2 কত হয়? 7। তো এটাকে বলা হয় অ্যাডজাসেন্ট স্ট্যান্ডার্ড ডাইস। এখন এই স্ট্যান্ডার্ড ডাইসে শুধু একটা কেস হলে হবে না, এখানে যদি 1 থাকে তাও এই 1-এর অপোজিটে কাকে মাস্ট থাকতে হবে? 6 থাকতে হবে, যাতে করে 6 + 1 7 হয়। সিমিলার দেখো যদি এখানে 3 থাকে তাহলে 3-র অপোজিটে যেটা দেখতে পাচ্ছি না সেটা কত হবে? অবশ্যই 4 হবে, যাতে করে 3 + 4 = 7 হয়। তো যদি এই তিনটে কন্ডিশন স্যাটিসফাই করে, যে কোনো লুডোর ছক্কা বা ডাইস নিয়ে দেখবে যেদিকে 1 থাকে তার অপোজিট দিকে ঠিক ছক্কার নাম্বারটা থাকে,
যেদিকে 2 থাকে তার ঠিক অপোজিটেই 5 থাকে, আর যেদিকে 3 থাকবে তার ঠিক অপোজিটে 3-র অপোজিটে দেখবে 4 থাকে। তো প্রত্যেকটাই স্ট্যান্ডার্ড ডাইস। ওকে, এরপর তাহলে তোমরা একটু আমাকে স্ট্যান্ডার্ড ডাইসের ক্ষেত্রে জাস্ট কুইক বলবে তো, যে এখানে যদি 3 থাকে তার অপোজিট দিকে স্ট্যান্ডার্ড ডাইসের ক্ষেত্রে কত থাকবে? 4 থাকবে। এখন কোশ্চেন যদি বলে যে নিচে একটি স্ট্যান্ডার্ড ডাইস, ফর এ স্ট্যান্ডার্ড ডাইস, standard dice, which one is not possible at adjacent side? দেখো কোশ্চেনটা বলে দিল অ্যাডজাসেন্ট, পাশে থাকতে পারে না কোনটা? এই যে 4 এর সরি 3 দিয়ে দিল, দিয়ে বলল একটা স্ট্যান্ডার্ড ডাইসের ক্ষেত্রে নিচের কোন অপশনটি কখনোই তার অ্যাডজাসেন্ট সাইড হতে পারে না। তখন তুমি কি বলবে? 3-র অপোজিটে যে নাম্বার রয়েছে 4, এই 4টা কখনোই অ্যাডজাসেন্ট হতে পারে না। এটার জন্য তাহলে আনসার হয়ে যাবে 4 হয়ে যাবে। এটা হয়ে গেল আমাদের স্ট্যান্ডার্ড ডাইস থেকে যে সমস্ত কোশ্চেন ইদানিং আসতে চলেছে সেই কোশ্চেনের মধ্যে একটা। এবারে চলে যাচ্ছি আমরা স্ট্যান্ডার্ড ডাইসের পর জেনারেল ডাইস বা কমন ডাইস। তো জেনারেল ডাইস কি বলা হচ্ছে? বলা হচ্ছে এ ডাইস ইন হুইচ দ্য সাম অফ দ্য নাম্বারস অন এনি টু অ্যাডজাসেন্ট সারফেস ইজ 7। পাশাপাশি থাকা যে কোনো দুটো নাম্বারের যদি যোগফল 7 হয়ে যায় তাহলেই হবে। তাহলে দুটো বেসিক ডিফারেন্স কি? বেসিক ডিফারেন্স হলো স্ট্যান্ডার্ড ডাইসের ক্ষেত্রে অপোজিটটা অলওয়েজ 7 হবে, তার মানে পাশাপাশিটা কখনোই 7 হবে না। অ্যাডজাসেন্ট সাইডের সাম ইটস নট 7। ওকে, নেভার, কখনোই হবে না। আর এখন যেটা পড়তে শুরু করছি জেনারেল ডাইসের ক্ষেত্রে কি হচ্ছে? অ্যাডজাসেন্ট সাইডের সারফেসের সাম কত হয়ে যাবে? 7। মানে যদি এখানে 3 থাকে, এই 4টা যে তার অপোজিটেই থাকতে হবে তা না, এখানে 4 থাকতেই পারে। তাহলে এই পাশাপাশি নাম্বারের যোগফল যদি 4 হয়ে যায়, 7 হয়ে যায়, তাহলে এটাকে বলা হয় জেনারেল ডাইস। ক্লিয়ার? তো এখান থেকে আমাদের এখন কোশ্চেন আসবে ম্যাক্সিমাম। তোমাদের এই ডাইস প্রবলেম থেকে যে কোশ্চেনটা আসে জেনারেল ডাইস থেকে। তো এইবারে চলে যাচ্ছি আমরা জেনারেল ডাইস থেকে কি ধরনের কোশ্চেন আসে বা কি ভাবে এগুলোকে সলভ করব সেটা দেখতে থাকি। ওকে, তো দেখো কোশ্চেন কিভাবে আসবে? ইন হুইচ ডিজিট উইল বি অপোজিট টু দ্য ডিজিট 4 ইন দ্য গিভেন ডাইস। গিভেন ডাইস বলে এখানে 3 থাকবে, 2 থাকবে, 5 থাকলো, ধরে নাও এখানে 6 3 1 থাকলো। এই ডাইসের ড্রয়িংটা দিয়ে বলবে 4-এর অপোজিটে কোন নাম্বারটা রয়েছে, তোমাকে সেটা বলতে হবে। এখন তুমি কনফিউশনে পড়ে যাবে যে স্যার এখানে 4 দেখতেই পাচ্ছি না, তো 4-এর অপোজিটে কি থাকবে সেটা আমি কিভাবে বলতে পারি? তো সেটা কিভাবে করব সলভ সেটা দেখো। ওকে, তো নর্মালি আমাদের এই জায়গায় এসে আমাদের যেটা শিখতে হবে ইন জেনারেল ডাইসের ক্ষেত্রে, আশা করছি তোমরা প্রত্যেকেই অ্যাডজাসেন্ট সাইড এবং অপোজিট সাইড তোমরা প্রত্যেকে ক্লিয়ার বুঝতে পেরেছো। তবেই আমি পরের স্টেপে যাচ্ছি, কারণ এই জায়গায় কোনো রকম কনফিউশন থাকলে কিন্তু পরের স্টেপটাতে গিয়ে প্রবলেম হবে। এবারে আসি যে প্রবলেমটা নিয়ে আমরা অলরেডি বললাম, কোশ্চেনটা যেটা দিলাম সেই কোশ্চেনটা নিয়ে ডিসকাস করব। কিভাবে ডিসকাস করব দেখো, বলা হচ্ছে যে এই ধরনের প্রবলেমকে যে গিভেন থাকবে, গিভেন টু ডাইস picture two picture বা image for same dice but different angle। এই কথাটার মানেটা কি? এই কথাটার মানে এই যে এখানে যে ডাইসটার ছবিটা দেয়া রয়েছে, মানে একটাই ডাইস, সেই ডাইসের এই দিক থেকে একটা ছবি তুলেছো আর অন্য একটা দিক থেকে ছবি দিয়েছো। মানে তুমি রেস্টুরেন্টে খেতে গিয়ে একবার এই দিক থেকে একটা সেলফি নিয়েছো, আবার একবার এই দিক থেকে একটা সেলফি নিচ্ছ, আবার সামনের থেকে একজনের সেলফি, তোমারই সেলফি নিচ্ছ।
তো তুমি ব্যক্তিটা কি আলাদা হয়ে যাচ্ছে? তা কিন্তু না। কিন্তু এই যে সেলফি নেওয়া মানে পিকচারটা বিভিন্ন দিক থেকে নিচ্ছ, একই ব্যক্তির পিকচার বিভিন্ন দিক থেকে নিলে বিভিন্ন রকম দেখতে লাগে। বিভিন্ন রকম মানে কি চেঞ্জ হবে না? তো এই দিকের ওয়াল যদি আলাদা বিভিন্ন রকম লাগবে, ভিউটা চেঞ্জ হয়, ব্যাকগ্রাউন্ডের ভিউ চেঞ্জ হবে। তো সেই রকমই সেম ভাবো, একটাই ডাইস তার বিভিন্ন দিক থেকে ফটো নিয়ে রেখেছো। তো সেক্ষেত্রে কি হতে পারে, এখানে যখন দুটো ছবি দেয়া থাকছে, কি থাকবে, দুটো ছবি দেয়া থাকছে, টু ইমেজ, অ্যান্ড তুমি কি পাচ্ছ, ওয়ান কমন, ওয়ান কমন, একটাই কমন পাচ্ছ। কিরকম, আমি ডাইসটার যে ফটো সেটা আমি একটু নিয়ে নিই এখানে। দেখো, ধরে নাও এখানে 3 রয়েছে, 6 রয়েছে, 3 6 1, ওকে, এখানে 6, এখানে 3, এখানে 1, ওকে। আরেকটা কি বললাম, সেম ডাইসটারই আরেকটা ফটো নিয়েছি, যেখানে 2 পাচ্ছি, এখানে 3 পাচ্ছি, 2 পাচ্ছি, এখানে 5 পাচ্ছি ধরে নাও, আর এখানে সাপোজ 2 5 নোট করলাম, আরেকটা ধরে নাও এখানে 1 পেয়েছি, ওকে। তো এক্ষেত্রে কিভাবে আমরা সলভ করব, দেখো কি, একটা কমন ডিজিট রয়েছে, কি কমনটা কি রয়েছে একটু দেখো তো খেয়াল করে, 1 আছে, এখানেও 1 আছে। তো যেখানে 1 আছে সেখান থেকে তুমি ক্লকওয়াইজ ঘুরতে থাকো, এই নাম্বারগুলোকে নিয়ে ক্লকওয়াইজ ঘোরো। তাহলে প্রথমে 1 পাচ্ছ, তারপর 6 পাচ্ছ, তারপর 3 পাচ্ছ। সিমিলার আরেকটা যে ডাইসের পিকচার রয়েছে, সেখানে যেটা পাচ্ছ সেখান থেকে ক্লকওয়াইজ তুমি ঘুরতে থাকো ঘড়ির কাঁটার দিকে। তাহলে 1 পাচ্ছ, তারপর তুমি 5 পাচ্ছ, তারপর 2 পাচ্ছ। নোট কিভাবে করবে, ঠিক প্রথম যে লাইনটা নোট করেছো সেকেন্ড লাইনটা হবে এই 1 এর নিচে 1 দিয়ে বাকি সিরিজটা পরপর নোট করতে থাকো। এক্ষেত্রে আমরা কনক্লুশনে কি বলতে পারি, কনক্লুশনে বলতে পারি 2 আর 3 একে অপরের অপোজিটে থাকবে, 6 আর 5 একে অপরের অপোজিটে থাকবে, আর 1 এর অপোজিটে তাহলে কে থাকবে, দেখো কে মিসিং রয়েছে। একটা লুডোর ছক্কা মানে 1 2 3 4 5 6, এখানে 6 ইউজ হয়ে গেছে, 5 হয়ে গেছে, 2 হয়ে গেছে, 3 হয়ে গেছে, আর 1 এর অপোজিটে তাহলে কে থাকবে, যে পড়ে রয়েছে সেই নাম্বারটাই থাকবে। তো 4 হয়ে গেল আনসার। তো এক্ষেত্রে 1 অ্যান্ড 2 এরা একে অপরের অপোজিটে, 5 অ্যান্ড 6 একে অপরের অপোজিটে, 1 অ্যান্ড 4 একে অপরের অপোজিটে থাকছে। তো এখন আমি যে কোশ্চেনটা একটু আগে তোমাদেরকে দিয়েছিলাম সেই কোশ্চেনটা যদি সলভ করতে থাকি তাহলে কি আনসার হবে, যে 4 এর অপোজিটে কে রয়েছে। তো 4 এর অপোজিটে কে রয়েছে এটা বলার জন্য প্রথম আমাদেরকে খুঁজে বার করতে হবে যে স্যার কমন কে রয়েছে, এখানেও 3 আছে, এখানেও 3 আছে। তো আমি যদি বলি 3, তারপর ক্লকওয়াইজ ঘুরবে 3 2 5, সিমিলার এখান থেকে ক্লকওয়াইজ 3 1 6। তো এখানে 5 6 একে অপরের অপোজিটে, 2 1 একে অপরের অপোজিটে, আর 3 এর অপোজিটে তাহলে পড়ে থাকা নাম্বারটা কত, 4। তো এক্ষেত্রে আনসার কত হবে, 4 এর অপোজিটে 3 রয়েছে, দ্যাট ইজ দ্য কারেক্ট আনসার, ওকে। তো এইভাবে আমরা এই প্রবলেমগুলোকে সলভ করতে পারি। আশা করছি তোমরা এই জেনারেল ডাইসের ক্ষেত্রে যে মেথডটা আমি শেখালাম, যদি একটা কমন থাকে তাহলে তোমরা পেরে যাবে। এবারে আসি একটু ম্যাথমেটিক্সটাকে বা রিজনিং এর এই যে ডাইসটাকে একটু কমপ্লিকেটেড করব। কন্ডিশন কি, দুটো কমন দিয়ে দেবো। তো দুটো যদি কমন দিয়ে দিই সেক্ষেত্রে তোমরা কিভাবে শর্ট আউট করবে বা সলভ করবে সেটা দেখো। কি বললাম, টু কমন, কেস টু, কেস টু, টু ইমেজ বাট টু কমন নাম্বার, ওকে। সেক্ষেত্রে তুমি কি করবে, তো সেক্ষেত্রে যেটা তুমি করতে পারো, আমি যদি প্রথমে এখানে একটা ডাইসকে নিয়ে চলে আসি, তাহলে দাঁড়াও,
তো একটা ডাইস আমি এখানে নোট করি। দেখো, তো এখানে কি বলা হচ্ছে, এখানে বলা হয়েছে ধরে নাও এখানে 3 রয়েছে, এখানে 5 রয়েছে, এখানে 2 রয়েছে, 3 5 2। ওকে, ডাইস অ্যান্ড 2 কমন ডিজিট যদি এরকম হয়, আচ্ছা ডাইসের যে নাম্বারগুলো আমি এইভাবে নোট করলাম, একদম এক্সাক্ট ডাইস না দিয়ে, যেখানে 3 5 6 2 3 5। ওকে, যে তিনটে ভিজিবল ডিজিট আমি নোট করেছি। তো এক্ষেত্রে দেখো, দুটো ডাইসের ইমেজ তো দেয়া রয়েছে, কিন্তু এখানে এখানে আমি 3 দেখতে পাচ্ছি, এখানেও 3 দেখতে পাচ্ছি, আবার এখানে 5 পাচ্ছি, এখানেও 5 পাচ্ছি। তাহলে যারা পড়ে রয়ে গেল, রিমেনিং যারা, আই রিপিট, যারা রিমেনিং, মানে যে দুটো কমন, কমনের পর দ্য রিমেনিং digits are in opposite, তাহলে এই কথাটা কি বলতে পারি, 6 আর 2 একে অপরের অপোজিটে রয়েছে, এটা আমরা কনফার্ম করলাম। কিন্তু এখন আর কি বলতে পারি, আর একটা বলতে পারি যে এই 3 আর 5 পাশাপাশি রয়েছে, অ্যাডজাসেন্ট নাম্বার যেহেতু, এরা কখনোই অপোজিটে থাকবে না। আরেকটা কি কনক্লুশন বলতে পারি, নাম্বার কনক্লুশন, এটা নাম্বার 1 হয়ে গেল। নাম্বার 2 কনক্লুশন কি বলতে পারি, যে কমন যে ডিজিটগুলো, কমন ডিজিটস আর নট অপোজিট। ওকে, কমন ডিজিটগুলো কখনোই অপোজিট হবে না। তো এই কনক্লুশন অনুযায়ী আমরা কি বলতে পারি, 3-র অপোজিটে 5 ছাড়া অন্য কিছু হতে পারে, আর 5-এর অপোজিটে 3 ছাড়া যে কোনো নাম্বারই হতে পারে। এখন 5-এর অপোজিট আর 3-র অপোজিটে কোন কোন নাম্বার হতে পারে সেটা আমরা দেখি। দেখো 1 2 3 4 5 6, এর মধ্যে 6 আর 2 অলরেডি বলে দেওয়া হয়েছে। তো 3 আর 5 এর অপোজিটে কে থাকতে পারে, যেখানে 3 আর 5 কখনোই অপোজিটে থাকবে না। তো 3 এর অপোজিটে কি বলতে পারো, তুমি 4 বলতে পারো, আর 5 এর অপোজিটে 1 বলতে পারো। এখন সঙ্গে সঙ্গে একজন বলবে, কেন স্যার আমি 3 এর অপোজিটে 1 বলবো আর 5 এর অপোজিটে 4 বলবো? এখন আমি কাউকেই ভুল বলতে পারবো না, সেজন্য আমি কি বলে দিলাম, ফাইনাল আনসার বলবো যে আইদার 4 অর 1, অথবা 5 এর অপোজিটে কাকে বলবো, আইদার 4 1 অর 4 বা 4 অন 1, যাই বলো তাতে একই ব্যাপার। তো 3 আর 5 এর অপোজিটে কি বলতে পারি, 1 অর 4, যে কোনো একটা থাকতে পারে। 5 এর অপোজিটে কি থাকতে পারে, সেই 1 অ্যান্ড 4। এটাকেই আবার ঘুরিয়ে কোশ্চেনটা তোমাকে জানতে চাইতে পারে যে 1 এর অপোজিটে কি থাকতে পারে, তাহলে 1 এর অপোজিটে থাকতে পারে কে, 3 অর 5, বা 4 এর অপোজিটে কে থাকতে পারে, 3 অর 5। এই হয়ে গেল আমাদের কম্প্যাক্ট আনসার, যেটা আমি নেক্সট পেজেতে ক্লিয়ার করে নোট করে দিচ্ছি। দেখো 3 5 6, তো এখানে যেটা ছিল 3 5 6 ছিল, আর একটা নাম্বারিং যদি থাকে 2 3 5 2 3 5 2 3 5। তো এক্ষেত্রে আমাদের কমন 3 আর 5 বাদ দিলে 2 আর 6 কনফার্ম একে অপরের অপোজিটে হয়ে গেল। তাহলে 3 এর অপোজিটে কে থাকবে আর 5 এর অপোজিটে কে থাকবে বললে, আইদার 1 অর 4, 5 এর অপোজিটে আইদার 1 অর 4। আচ্ছা, 1 এর অপোজিটে কি হবে, সঙ্গে সঙ্গে দেখো 1 এর অপোজিটে 3ও হতে পারে, আবার 1 এর অপোজিটে 5ও হতে পারে, তাই জন্য এইভাবে নোট করে দিলাম, আইদার 3 অর 5। আর 4 এর অপোজিটে কে থাকবে, আইদার 3 অর 5। এই হয়ে গেল দুটো ডাইস, দুটো কমন যদি থাকে তখন কিভাবে আমরা সলভ করব সেটা বললাম। এইবারে চলে যাচ্ছি আমরা এই প্রবলেমটার ক্ষেত্রেই। আচ্ছা, এখানে একটু ডিটেলসে দিয়ে রাখলাম, আরও একটা এক্সাম্পল দিয়ে দিয়েছিলাম যে ফর জেনারেল ডাইসের ক্ষেত্রে দুটো গিভেন ডাইস আর 1 কমন ডিজিট ভিজিবল,
ওয়ান কমন ডিজিট ভিজিবল, এখানে ক্লিয়ার করে নোট করে দেওয়া রয়েছে, একটু এটা দেখে নিও। তো এই যে ডাইসের ফটোটা দেওয়া রয়েছে 5 2 1 2 3 4, একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি। তাহলে এক্ষেত্রে দেখো একটাই কমন, 2 কমন রয়েছে। তো 2 থেকে তুমি ক্লকওয়াইজ 2 1 5 যাবে, আর 2 থেকে ক্লকওয়াইজ 2 3 4 যাবে। সেক্ষেত্রে 2 এর অপোজিটে 6 রয়েছে, 5 4 আর 5 অপোজিটে, 1 আর 3 অপোজিটে, 2 আর 6। এটা নর্মাল আমরা সলভ করলাম। কেস 2টা আমরা যেটা পড়লাম সেটা কি, 2 গিভেন ডাইস থাকবে, 2 কমন ডিজিট ভিজিবল, দুটো ভিজিবল হবে। কমন ডিজিট কতগুলো ভিজিবল? দুটো হবে। তো সেক্ষেত্রে রুল কি বলে দেওয়া হয়েছে, রিমেনিং ডিজিট আর ইন অপোজিট, বলে আমি ডিটেলসে তোমাদেরকে এই পেজে নোট করে দিলাম। ওকে, চলে যাচ্ছি এর পরবর্তী কোশ্চেনে। ওকে, পরবর্তী কোশ্চেনে কি, যদি 3টে ডাইস দেয়া থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে সলভ করতে পারি সেটা আমরা দেখব। তো যদি 3টে ডাইসের, হোয়েন 3 ডাইস আর গিভেন, যখন 3টে ডাইস দেয়া থাকবে তখন আমরা কিভাবে সলভ করব। স্টেপ 1, স্টেপ 1 বলা হচ্ছে টু ফাইন্ড আউট ওয়ান কমন ডিজিট আর এনি 2 ডাইস। অর্থাৎ যে 3টে ডাইসের ফটো দেয়া থাকবে সেই 3টে ডাইসের মধ্যে এমন দুটো ডাইস তোমাকে বেছে নিতে হবে যেখানে একটা মাত্র কমন থাকবে। এখন তুমি বলতে পারো যে স্যার না, একটা যদি কমন এরকম কন্ডিশন না যদি থাকে তখন কি করব। তখন কি করব সেটা নিয়েও ডিসকাস করব। তার আগে একটা এক্সাম্পল দিয়ে আমি তোমাদেরকে এই ঘটনাটা বুঝিয়ে দিই। আমি মোর দ্যান টু ডাইস ইমেজ দেওয়া রয়েছে। তো সেটা ড্রয়িংটা প্রথমে আমি তোমাদেরকে দিয়ে দিই। ধরে নাও এটা 5 1 4 রয়েছে, সেই ডাইসেরই ফটো দিলাম 3 6 5 দিলাম, সেই ডাইসেরই ফটো দিলাম 4 2 5 দিয়ে দিলাম, এবং সেই ডাইসটারই ফটো দিলাম 4 1 2 দিয়ে দিলাম। ওকে, এবং এখান থেকে আমি জানতে চাইছি তোমাদেরকে যে 1 এর অপোজিটে কি থাকবে। ওকে, 1 এর অপোজিটে কে থাকবে। তো এটার জন্য আমি কিভাবে সলভ করতে পারি সেটা প্রথম দেখো। প্রথম নাম্বার 1 2 3 4, তুমি খেয়াল করো 1 and 2 এর মধ্যে যদি আমি কম্পেয়ার করি, 1 and 2 এর মধ্যে যদি আমি কম্পেয়ার করি যে কটা কমন পাবো, 1 and 2 এই দুটোর মধ্যে কমন কটা ডিজিট পাচ্ছি। দেখো 5 1 4 রয়েছে, এখানে 3 6 5 রয়েছে, অর্থাৎ এখানে শুধুমাত্র 5টাই কমন রয়েছে। তো বাকি যে পার্টটা আমরা নিয়ে দেখছেই না, আমাদের দরকার নেই। আমরা কি করব, প্রথম 1 and 2 এর মধ্যে যদি কম্পেয়ার করতে থাকি তো 5 থেকে ক্লকওয়াইজ নিয়ে যাই, 5 দেন 1 দেন 4। সিমিলার নাম্বার 2তে যদি কম্পেয়ার করি 5 থেকে শুরু করে ক্লকওয়াইজ যদি রোটেট করতে থাকি, 5 দেন 3 দেন 6। তো এখান থেকে আমি কনক্লুশন কি বলতে পারি, আমাদের কোশ্চেনটার জন্য না, যে 1 এর অপোজিটে কি আছে সেটা আমরা দেখতেই পাচ্ছি, 1 এর অপোজিটে 3 রয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে যেহেতু এখন ক্লাসে আমরা পুরোটাই দেখতে থাকি যে 4 এর অপোজিটে কি থাকবে, 6 থাকবে, 1 এর অপোজিটে 3, দ্যাট ইজ দ্য আনসার। এবং 5 এর অপোজিটে কি থাকবে, তো 1 থেকে যদি 6 পর্যন্ত দেখো কোনটা এখনো পর্যন্ত মিসিং রয়েছে, 1 ইউজ হয়েছে, 2টা দেখো এখনো পর্যন্ত মিসিং, 3 হয়ে গেছে, 4 হয়ে গিয়েছে, 5টাই জানতে চাইছি 6। তো এই 5 এর অপোজিটে কে থাকবে, 2 থাকবে। তো আমরা একটু শর্ট আউট করে নিই, 4 আর 6 একে অপরের অপোজিটে রয়েছে, 1 and 3 একে অপরের অপোজিটে থাকছে, এবং 5 and 2 একে অপরের অপোজিটে থাকবে। ওকে, আমরা দেখলাম কি বললাম, আমাদের এই যে 2 এর বেশি যখন ডাইস দেয়া থাকবে তখন সেই প্রবলেমটাকে সলভ করার জন্য আমার মাথার মধ্যে প্রথম আসতে পারে যে এমন দুটো ডাইস খুঁজে বের করব যেখানে একটাই কমন থাকবে, তাহলে আমি পুরো ওভারঅল আনসার খুঁজে বের করে দিতে পারি। এইবারে তোমরা যখন প্র্যাকটিস করতে থাকবে, করতে করতে একটা জায়গায় গিয়ে পৌঁছাবে যে আচ্ছা কোশ্চেনে তো 1 বলেছে, তখন অটোমেটিক তোমার চোখ যেখানে গিয়ে আটকাবে যে এখানে 2 আর 4 কমন রয়েছে। তাহলে বাকি যেটা আমরা কেস 2টা যেটা পড়ালাম, যে কমন যে দুটো রয়েছে সেই দুটো বাদ দিলে বাকি রিমেনিং পার্টটা একে অপরের অপোজিট। তো সেক্ষেত্রে আমরা ডাইরেক্ট দেখতে পাচ্ছি 1 and 3 একে অপরের অপোজিট। তো সেক্ষেত্রে আমরা আনসারটা আরও তাড়াতাড়ি দিয়ে দিতে পারলাম। কিন্তু আমি আবার বললাম এটা অটোমেটিক প্র্যাকটিস করতে করতে চোখে ধরা পড়বে। কিন্তু তার আগে তোমার অ্যাপ্রোচটা কি হবে, প্রথম ইন জেনারেল যখন প্র্যাকটিস করছো যে 4টেই থাক, 5টাই থাক, আর 2 এর বেশি 3টেই থাক, সেখান থেকে একটা কমন কোথায় রয়েছে একটু খুঁজে বের করে নেওয়া।
এই খুঁজে বের করতে গিয়ে তোমার বিভিন্ন রকম আইডিয়া মাথার মধ্যে আসবে, তখন নিজের থেকে আরো নতুনত্ব কিছু ফাইন্ড আউট করতে পারবে। ওকে, তো আমি এখান থেকে আরো দু একটা কোশ্চেন দিচ্ছি যাতে করে তোমরা সলভ করতে পারো। চলো এখান থেকে যদি আমি কোশ্চেন দিই, একদম নর্মাল কোশ্চেন দিচ্ছি দিস। আচ্ছা, এটা নাম্বার দিয়ে দেওয়া হচ্ছে, সিম্বল দিয়ে দেওয়া হচ্ছে, হোক সিম্বল দিয়েই দেখি। দেখো এখানে বলছে থ্রি ডিফারেন্ট পজিশন অফ দ্য সেম ডাইস বলে একটা কথা দেওয়া রয়েছে। সিম্বলটা কার সিম্বলটা জানতে চেয়েছে, দিস সিম্বলের ওপরে অপোজিটে কে রয়েছে। ওকে, তো কিভাবে ফাইন্ড আউট করবো দেখো। তো এটার জন্য আমাদের প্রথম কাজ কি হবে, এই সিম্বলটা রয়েছে বা যাই হোক না কেন একটা কমন রয়েছে, এরকম কি কোথাও রয়েছে? দেখো তো, এই জায়গায় যদি 1 আর 2 যদি আমি নাম্বারিং করি আর 3, তো সেক্ষেত্রে দেখো 1 আর 2 এর ক্ষেত্রে যদি দেখি আমরা একটাই কমন রয়েছে। এই যে সিম্বল দেওয়ার ক্ষেত্রে যে ইস্যুটা হয়ে যাবে, যে এই কমনটা দেখো এটাই রয়েছে, তো কখনোই এমনটা নেবে না যেটা এটাই কমন, কারণ এটা যদি কমন হয় তাহলে এর অপোজিটে কি রয়েছে, এটা তো আর নাম্বারিং না যে খুঁজে বলে দেবে। তাহলে এটা ছাড়া আর কোনটার মধ্যে কমন রয়েছে সেটা একটু কম্পেয়ার করো তো। আমি যদি 1 অ্যান্ড 3-র মধ্যে দেখতে থাকি, সেক্ষেত্রে কোনটা কমন রয়েছে দেখো তো, দিস আর দিস পার্ট কমন রয়েছে। কেন করলাম, সুবিধাটা কি? দেখো এখান থেকে যদি আমি ক্লকওয়াইজ ঘুরতে থাকি, দিস দেন সি, আর এখান থেকে যদি আমি ক্লকওয়াইজ নিতে থাকি দিস অ্যান্ড দেন পার্সেন্টেজ। তো এখন তোমাকে যে সিম্বলের অপোজিটে জানতে চাওয়া হয়েছে, তার অপোজিটে তুমি ক্লিয়ার এখান থেকে দেখতে পাচ্ছ যে এই ডলার সিম্বলটাই রয়েছে অপোজিটে। তো দ্যাট ইজ দ্য অপশন 4 ইজ দ্য কারেক্ট আনসার। এখন কেউ যদি বলতে যে না স্যার আমি 1 অ্যান্ড 2 এর মধ্যেই যদি কম্পেয়ার করতে চাই, সেক্ষেত্রে কি হতো? সেক্ষেত্রে যেটা হতো, তোমার এটাই কমন হয়ে গেছে, প্রবলেম হয়ে যেত দিস দেন ক্লকওয়াইজ সি দেন দিস, আর এখানে দিস, সেখান থেকে ক্লকওয়াইজ কি হতো পার্সেন্টেজ এবং দিস অ্যান্ড দ্য রেট। তো এক্ষেত্রে এর অপোজিটে কি রয়েছে সেটা এখন তোমাকে ভাবতে সময় লাগতো, যে কনফিউশন, এখানে তো আর নাম্বার না, বারবার বলছি নাম্বার না। তো কেন এটা অ্যাভয়েড করলাম সেটা তোমরা আশা করছি বুঝে গেছো। এবারে কেউ বলতে পারো যে না স্যার আমি 2 আর 3-র মধ্যে কম্পেয়ার করতে চাইছি, প্রত্যেকটা আমি দেখিয়ে দিতে চাইছি যে এক্সাম হলে কি কি প্রবলেম ফেস করতে পারো। 2 আর 3-র মধ্যে যদি কম্পেয়ার করো, সেখানে কোনটা কমন পাচ্ছ দেখো তো, এটা কমন পাচ্ছ। ওকে, আর কি কমন রয়েছে না? তো এখান থেকে যদি তুমি দেখতে থাকো পার্সেন্টেজ, অ্যাট দ্য রেট অ্যান্ড দিস সিম্বল সিমিলার, পার্সেন্টেজ থেকে ক্লকওয়াইজ, বারবার বলছি ক্লকওয়াইজই তোমরা করবে, এই না যে অ্যান্টি ক্লকওয়াইজ হলে সবই অ্যান্টি ক্লকওয়াইজ করতে হবে। তো আমরা সবসময় ক্লকওয়াইজ মেনটেন করব দিস। তো এক্ষেত্রে দেখো যে সিম্বলটার ক্ষেত্রে এখানেও তো ম্যাচ করছে, তাই না? তো যে যেটা খুশি করতে পারো, কেউ যদি 1 অ্যান্ড 3 করে তারও যা আনসার হবে, 2 অ্যান্ড 3 করলে কম্পেয়ার তাও আনসার হবে একই, কিন্তু 1 অ্যান্ড 2 যে নিয়ে করবে সে কিন্তু কনফিউশনের মধ্যে পড়ে যাবে। ইজ ইট ক্লিয়ার? পুরোটা বুঝতে পেরেছো? আমি পুরো ডাইসের থিওরি পার্টটা বলে দিচ্ছি, নেক্সট দিনের ক্লাসে এখান থেকে আরো অনেক কোশ্চেন প্র্যাকটিস করাবো, সমস্ত রকমের কোশ্চেন, কিন্তু পুরো থিওরিটা জানা থাকলে আমাদের প্রবলেমগুলো সলভ করতে সুবিধা হবে। তো ওপেন ডাইস কাকে বলে, প্রথম আমি একটা ওপেন ডাইসের ড্রয়িং তোমাদেরকে দেখাতে চাইছি। দেখো ওপেন ডাইস প্রবলেম, এখানে কোশ্চেনটাই দেওয়া রয়েছে। তো এই কোশ্চেনটা তোমরা প্রথমে ভালো করে প্রত্যেকে দেখো। কি বলা হচ্ছে, যে ডাইসটা দেয়া রয়েছে সেই ডাইসটাকে আমি কাট করব। কিভাবে কাট করব, ধরে নাও আমি এই যে ডাইসটা যেটা দেয়া রয়েছে এটাকে ফোল্ড করো, এই 3 পোর্শনটা থাকছে, তারপরে এই 1টাকে যদি এখানে এইভাবে দাঁড় করিয়ে দাও, মানে উপরের দিকে আসছে, জাস্ট ভিজিবল, এখানে তো দেখানো এইভাবে সম্ভব হচ্ছে না, তো আমি তবু যতটা পারছি, ধরে নাও এটা ওপর দিকে রয়েছে, এটাও ওপর দিকে, এটাকে ফোল্ড করলে ওপরের দিকে। ওকে, সিমিলার 2টাকেও ফোল্ড করবে উপরের দিকে, তাই না? 2টা, 4টাকে এই দিকে ফোল্ড করো, তো 4টা এই জায়গায় এসে পৌঁছালো। 5টা এইরকমভাবে এই সারফেসটাতে 5 থেকে যাবে, এবং 6টা ঠিক ওপরেরটাতে উল্টে ফেলে দাও, উপরের পোর্শনটাতে 6 নাম্বারটা থেকে যাবে। দেখো যে ডাইসটা, এটা তাহলে একটা বক্সের মতো তৈরি হয়ে গেল না? জাস্ট এখন ওই মিষ্টির দোকান বা মেয়াওয়ারের যে দোকানে যে পার্পেল কালারের যে বক্সগুলো হয়, দেখবে একটা সিটের মতো থাকে, সেই সিটটাকে ভাঁজ করলে ঠিকঠাক করলে একটা বক্সের মতো একটা শেপ চলে আসে।
তো সেই জিনিসটাকেই বলা হয় ওপেন ডাইস, মানে কোনো একটা ডাইসকে যদি এজ বরাবর আমরা কাটতে থাকি, এই একটা ডাইস, সেই ডাইসের এজের বরাবর আমরা কেটে একটা প্লেন সিটের মতো আকারে নিয়ে চলে আসছি। এবারে সেই সিটটা তো আর রেক্ট্যাঙ্গেল ফরম্যাট হবে না, বিভিন্ন রকম ভাবে দেখতে থাকবে, কোনো সময় দিস এইরকম ভাবে থাকবে। তো যাই শেপ হোক না কেন, এখন এই ওপেন ডাইসের ক্ষেত্রে, মানে যে ডাইসের ক্ষেত্রে এখানে নাম্বারিং করা রয়েছে 3, 2, 5 এইভাবে নাম্বারিং করা রয়েছে, এখন এই নাম্বারিং থাকা অবস্থায় তুমি কেটে নিয়েছো, নেয়ার পর যেরকম দেখতে হয়েছে এই রকম দেখতে হয়েছে একটা সিটের মতো। এরপর এখান থেকে তোমাকে কোশ্চেন জানতে চাওয়া হয়েছে যে 3-র অপোজিটে কি রয়েছে সেটা তুমি বলো। তো সেটা কিভাবে বলতে পারবে সেটা দেখো, এটা আরোই সহজ। কিভাবে, কেন বলা হচ্ছে যে একটা বক্সকে যদি এই যে ওয়ানটাকে যখন ফোল্ড করে এখানে উপরের দিকে নিয়ে চলে আসছো, 1 আর 3 এই পাশাপাশি থাকা নাম্বারটা কখনোই অপোজিটে থাকতে পারে না, অ্যাডজাসেন্ট নাম্বার, নেভার ইন অপোজিট, কখনোই অপোজিটে থাকবে না। তাহলে অপোজিটে কে থাকবে, আমি এই 3, 5, 6টা দিয়ে ইমাজিন করছি। দেখো 3-র পাশে 5 আসবে আর 6টা ঠিক উল্টে গিয়ে ওপরে বসে গেছিল না, তার মানে 3 আর 6 একে অপরের অপোজিট। এই শেপটা তাহলে কি বলবে, জাস্ট প্রত্যেকে ইমাজিন করো একটু, যদি কোনো রকম বুঝতে অসুবিধা হয় আমাকে বলবে। এই 3-র অপোজিটে তাহলে কে থাকবে, 6 থাকবে, একটা ঘর ছেড়ে দিয়ে কাউন্ট করবে। 4-এর অপোজিটে কে থাকবে, 4-এর ঠিক একটা লাইন ছাড়ো, পাশেরটা নাম্বারটাকে ছেড়ে দিয়ে তার পাশে কে রয়েছে, 5, তাহলে 5 হয়ে গেল, 4-এর অপোজিটে 5। তাহলে 1-এর অপোজিটে কে থাকবে, 1-এর অপোজিটে 2 থাকবে। তো এক্ষেত্রে দেখো 3 আর 6 একে অপরের অপোজিটে, 4 আর 5 একে অপরের অপোজিটে, 1 and 2 অপোজিটে। এখানে জানতে চেয়েছে 3-র অপোজিটে কে, 3-র অপোজিটে কে 6, অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। ইজ ইট ক্লিয়ার, বোঝা গিয়েছে? তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে বলবে। আমি কিন্তু আনসার প্রত্যেকটা, যে শুধু 1-এর জন্য না, 2-এর অপোজিটে কত হবে, 6-এর অপোজিটে কত হবে, প্রত্যেকটাই আমি বলতে থাকবো। তো কিভাবে দেখো, যদি এই রকম সিট দেয়া থাকে তো সেক্ষেত্রে 2-এর অপোজিটে 5, 2 আর 5, 6-এর অপোজিটে 4, তাহলে বাকি 1-এর অপোজিটে এইভাবে তো তুমি দেখতে পাচ্ছ না, তো যারা পড়ে রয়েছে রিমেনিং যারা, তারা একে অপরের অপোজিটে হবে। 1-এর অপোজিটে তাহলে কে থাকলো, 3 থাকলো, অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। ক্লিয়ার? তো এই ধরনের কোশ্চেন, তো এইরকম বিভিন্ন রকম শিট দেওয়া থাকবে। যেমন আরো একটা শিট ধরে নাও এই রকম শেপের দিলাম, তো এই শেপটা যদি দেয়া থাকে তাহলে কি হবে, আমি নাম্বারিং বসিয়ে দিচ্ছি এখানে 5, 3, 2, 6, 1, 4। তো এখন কে কার অপোজিটে রয়েছে সেটা বলো, আর এখানে আমি একটা নাম্বার দিয়ে দিলাম, 6-এর অপোজিটে কি থাকবে সেটা বলতে হবে। তো এটা খুবই সোজা। তো প্রথমে দেখো একটা ঘর স্কিপ করে কোন নাম্বারটা পাচ্ছ, তো 5 and 2 একে অপরের অপোজিটে রয়েছে, এটুকু কনফার্ম। 6 আর 4 একে অপরের অপোজিটে রয়েছে, এটাও আমরা কনফার্ম হয়ে গেলাম। তাহলে বাকি যে নাম্বারটা 3 আর 1 এরা কিন্তু একে অপরের অপোজিটে থাকবে। তো এক্ষেত্রে 6-এর অপোজিটে কোন নাম্বারটা থাকবে, 4 নাম্বারটা থাকবে, এখানে অপশন আর দিলাম না, দ্যাট ইজ দ্য কারেক্ট আনসার। ওকে। তো এইরকম আরো একটা ড্রয়িং আমি দিতে চাইছি সিটের, আমি নিজে ড্র করে দিচ্ছি, সেটা দেখো। বলা হচ্ছে সাপোজ এরকম ড্রয়িংটা হচ্ছে, এই ড্রয়িং। তো এক্ষেত্রে যদি আমি নাম্বারিং দিয়ে দিই 2, 4, 3, 1, 6, 5, তো এখন কে কার অপোজিটে রয়েছে সেটা কিভাবে বলতে পারবে। ওকে। তো দেখো এটা আমরা যে এতক্ষণ পর্যন্ত যে নাম্বারিংগুলো যেভাবে দেখালাম, সেখানে কিন্তু একটাও এই পরপর 3টে নাম্বার নেই, শর্ট আউট তুমি করতে পারবে না। তো সেক্ষেত্রে আমরা কিভাবে শর্ট আউট করতে পারি সেটা দেখো। এখানে বলা হচ্ছে যে একই লাইনে কোনটা রয়েছে সেটা আমরা ফাইন্ড আউট করব, যে 2 এর অপোজিটে ফাইন্ড করার জন্য 2 এর পরের নাম্বার 4 এটাকে স্কিপ করব, কিন্তু তারপরে তো কেউ নেই, তারপরে আছে, অবশ্যই আছে,
দেখো এই লাইনটাকে ইমাজিন করো, এই লাইনটাকে যদি তুমি ইমাজিন করো সেক্ষেত্রে দেখো 2, তারপরের এই লাইনের পরের বক্সটা যদি ছেড়ে দাও, তারপরের বক্সের এই দিকে কেউ না থাকলেও এই দিকে তো আছে, তো 2 এর অপোজিটে কে বলবে? 1 বলবে। সিমিলার, এখন যদি 3 পড়তে চাও তো 3 এর সঙ্গে কাকে দেখতে পাচ্ছ? দেখো তো 3 পরপর একটা লাইন যদি আমি ড্র করি, ইমাজিন করি, তো 3 তারপরে 1, তারপরে এখানে ফাঁকা থাকলেও এখানে কত রয়েছে? 5 রয়েছে। তো হয়ে গেল। এবারে বাকি পড়ে থাকা যে নাম্বারগুলো রয়েছে, বাকি যে নাম্বারগুলো, সেই নাম্বারগুলোর সঙ্গে যদি কম্পেয়ার করি, 4 এর সঙ্গে কাকে পাবো? 6 কে পাবো। কিন্তু সেটাও যদি আমি এই দিকে একটা ইমাজিনারি লাইন যদি ড্র করে নিই, ভেবে নিই, তাহলে এখানে 4, তার পরের বক্স স্কিপ করো, তার পরের বক্সে এখানে কে রয়েছে? তার পাশে যে নাম্বারটা 6। তো এরা একে অপরের অপোজিটে থাকবে। দেখো খুব সুন্দরভাবে একদম মাথা ঠান্ডা রেখে এই প্রবলেমটা করবে, কারণ এখানে এই ওপেন ডাইস থেকে একমাত্র এই প্যাটার্নের যে ড্রয়িংটা, এটাই একটু আমাদেরকে কনফিউশনে ফেলে দেয়। বাকি যত রকমভাবেই ড্রয়িং আমরা দেখেছি কেন, খুব সোজা এবং প্যাটার্নটা খুবই ইজি। যেমন এই প্যাটার্নটা যদি হয়, ধরে নাও 3, 2, 1, 5, 6, 4। তো এক্ষেত্রে কে কার অপোজিটে রয়েছে? 3 এর অপোজিটে 1, 2 এর অপোজিটে 6 অ্যান্ড 5 এর অপোজিটে 4। দ্যাট ইজ দ্য আনসার। ওকে, এখন এখানে হুইচ নাম্বার ইজ অপোজিট টু দ্য নাম্বার বলে দেয়া থাকবে 5। এখানে অপশন দেয়া থাকবে 4, 6, 3, 2। তো এখানে 5 এর অপোজিটে 4 রয়েছে। অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। ইজ ইট ক্লিয়ার? প্রত্যেকে বুঝতে পেরেছো? তো এরপর আর কি এখান থেকে কোনো রকম কোশ্চেন আসে বা কোনো রকম কনফিউশন, যে আর কি টাইপের কোশ্চেন আসতে পারে? যত টাইপের কোশ্চেন আসছে সব টাইপের আমি আজকে ক্লাসে একটা করে করে দিচ্ছি। তো এখান থেকে আর এক টাইপের কোশ্চেন আসতে পারে। দেখো এই যে কোশ্চেনটা আমি এখন স্ক্রিনে দিয়েছি, এটা the sheet of paper shown in the figure given that left hand side problem is folded to a form of box. Choose the correct alternative which will truly represent the position of the various number or symbol বা letters in diagram. এটার মানে কি? মানে এই যে গিভেন যে সিটটা দেয়া রয়েছে, এটাকে যদি আমি একটা শেপে বক্স করি, একটা বক্স ফর্ম করি, তাহলে যে বক্সটা তৈরি হবে সেই বক্সটা এখানে কোনটার সঙ্গে ম্যাচ করবে সেটা তোমাকে জানতে চাওয়া হয়েছে। তো এই প্রবলেমটা তোমরা সলভ কিভাবে করবে সেটা দেখো। প্রথম এটাকে সলভ করার জন্য কে কার অপোজিটে রয়েছে, অ্যাকচুয়াল এই ডাইস অনুযায়ী কে কার অপোজিটে রয়েছে সেটাকে ফাইন্ড আউট করো। যে স্যার 1 এর অপোজিটে 4 আছে, বা 4 আর 1 একে অপরের অপোজিটে আছে, 3 অ্যান্ড 5 একে অপরের অপোজিটে রয়েছে, আর 2 অ্যান্ড 6 একে অপরের অপোজিটে রয়েছে। আই রিপিট, 2 অ্যান্ড 6 একে অপরের অপোজিটে রয়েছে, 3 অ্যান্ড 5 অ্যান্ড 4 অ্যান্ড 1। ওকে, এইবারে আসো, প্রথম যে ডাইসটা রয়েছে সেটা হবে ইয়েস অর নো, সেটা কিভাবে চেক করতে পারি? দেখো আমি 2 এর অপোজিটে কে রয়েছে? 2 এর অপোজিটে 6 রয়েছে, সেটা কি ভিজিবল অর নট? দেখো ভিজিবল হবে না কোনো কারণেই, নেই। 4 এর অপোজিটে কে রয়েছে? 1 আছে, যেটা কিনা এখানে ভিজিবল। যখনই ভিজিবল হয়ে যাচ্ছে, কারণ এই যে যে নাম্বারগুলোর অপোজিট নাম্বার, সবসময় মাথায় রাখবে অপোজিট নাম্বার নেভার ভিজিবল, কখনোই ভিজিবল হবে না। তো এখানে 4 এর অপোজিটে 1 আছে, সেটা কি করে এখানে দেখতে পাও? তাই জন্য অপশন এ ক্যান্সেল হয়ে গেল। অপশন বি কে চেক করবে, এইভাবেই ধরে ধরে চেক করতে হবে যে 3 এর অপোজিটে কে আছে? 5 আছে, সেই 5টা কি এখানে ভিজিবল? হ্যাঁ ভিজিবল, এটার জন্যই কেটে গেল। এই অপশন বিও আনসার হবে না। অপশন সি যদি বলি, দেখো তো 2 এর অপোজিটে, 2 এর অপোজিটে 6, যেটা কিনা ভিজিবল, ভিজিবল হলে আনসার হবে না। এখন 4 এর অপোজিটে কে রয়েছে? 1, সেটা আমরা দেখতে পাচ্ছি না। 3 এর অপোজিটে কে আছে? 5, সেটাও দেখতে পাচ্ছি না। 2 এর অপোজিটে কে আছে? 6, সেটাও আমরা কিন্তু দেখতে পাচ্ছি না, ভিজিবল না।
সেজন্য অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, তো এইভাবে আমরা বলতে পারি যে এই যে শিটটাকে যদি আমরা ফোল্ড করি তাহলে যে ডাইসটা তৈরি হবে সেই ডাইসটা অপশন ডি, এই 432 এটা কারেক্ট অ্যাপ্রোপ্রিয়েট। ইজ ইট ক্লিয়ার? দিচ্ছি তো তোমরা কুইক সলভ করো। ধরে নাও 1 3 6 4 2 5, একদম আরবিটারি নাম্বার বসিয়ে দিলাম। এখানেও বসিয়ে দিচ্ছি, চলো 2 3 1। অপশন বি 6 4 এবং 3। অপশন সি 1 3 অ্যান্ড 4। অপশন ডিতে দেওয়া রয়েছে ধরে নাও 5 1 অ্যান্ড 6। তো কুইক তোমরা বলো যে এই যে ডাইসটা, ওপেন ডাইসটাকে ফোল্ড করলে কোন ডাইসটা এটা অ্যাপ্রোপ্রিয়েট ডাইস হবে বা কারেক্ট অল্টারনেটিভ ডাইস হবে। তো তার জন্য আবার কুইক তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করো। সবার প্রথম কে কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারে আমরা অবশ্যই দেখব। ওকে, ভেরি গুড, অলরেডি কমেন্ট করা শুরু করে দিয়েছো তোমরা, ভেরি গুড, থ্যাংক ইউ। তো ভেরি গুড, ভেরি গুড। দেখো তো কি করছো তোমরা, যারা পেরেছো তো খুবই ভালো। আমি একটু কুইক নোট করে দিই, 2 আর 5 একে অপরের অপোজিটে থাকবে, 1 অ্যান্ড 6 একে অপরের অপোজিটে থাকবে, 3 অ্যান্ড 4 একে অপরের অপোজিটে থাকবে। তো দেখো 3 এর অপোজিটে 4 নেই, 2 এর অপোজিটে 5 নেই, 1 এর অপোজিটে 6 নেই, তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার বলবে। কিন্তু বাকিগুলো যদি দেখি, 6 এর অপোজিটে 1 নেই, 4 এর অপোজিটে 3 আছে, হলো না। 1 এর অপোজিটে 6 নেই, 3 এর অপোজিটে 4 আছে যেটা ভিজিবল, তাহলে এটাও হলো না। এরপর 5 এর অপোজিটে 2 নেই, 1 এর অপোজিটে 6 আছে, তাই জন্য এটাও ক্যান্সেল হয়ে গেল। তাহলে ফাইনাল আনসার অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। ক্লিয়ার? তো এই ধরনের বেশ কিছু কোশ্চেন তোমাদেরকে সলভ করতে হবে। শুনে নাও আমি যে নাম্বারিংগুলো করছি, যে এখানে আমি একই ডাইসের দুটো দিক থেকে ফটো নিয়ে তোমাদেরকে দিয়ে দিলাম। ধরে নাও এই হয়ে গেল ডাইসের নাম্বারিংটা করে দিলাম। ওকে, এখন কোশ্চেন কি হচ্ছে, কোশ্চেন হচ্ছে নিচের কোন ওপেন ডাইসটা এই এই ডাইসটাকে ইন্ডিকেট করছে। তো সেখানে নাম্বার কি আমি দিচ্ছি, দেখো 3 7 4 5 অ্যান্ড 6 8, এটা অপশন এ দিয়ে দিলাম। অপশন বি দিয়ে দিলাম ধরে নাও 5 6 8 4। ওকে, অ্যান্ড 3 7 3 7। ওকে, অপশন বি হয়ে গেল এটা। অপশন সি কত বললাম, 3 6 5 8 অ্যান্ড 7 অ্যান্ড 4, এটা সি। অপশন ডি কি দিলাম, দেখো 3 5 6 4 অ্যান্ড 6 8 7। ওকে, যেখানে নাম্বারগুলো কত থেকে কত যদি তুমি একটু খেয়াল করো, দেখো 3 আছে, 4 রয়েছে, 5 6 7 8, রেঞ্জটা কিন্তু 1 থেকে 6 না, কত থেকে 3 থেকে 8, এটা তোমাদেরকে একটু আমি হেল্প করে দিলাম। এখন বলো নিচের কোন ওপেন ডাইসটা ওপরের দুটো ডাইসকে, যে দুটো ডাইস মানে একটাই, ওপরের এই ডাইস ফরম্যাটটাকে ইন্ডিকেট করছে। তো এটাকে সলভ কিভাবে করবে, একই প্যাটার্ন, একই যে ভাবে আমরা শিখেছি সেই প্যাটার্নটাই তোমরা ফলো করবে প্রত্যেকেই। ওপেন ডাইস এ, ভেরি গুড, অনেকেই আনসার শুরু করে দিয়েছো এবং আনসার দিচ্ছ। তো কি কাজ, এক্ষেত্রে কে কার অপোজিটে আছে সেটা প্রথম তোমরা ফাইন্ড আউট করো। তার জন্য কমন কোন নাম্বারটা রয়েছে সেটা ফাইন্ড আউট। দেখো 6 7 4 রয়েছে, এখানে 3 5 8 রয়েছে, তাহলে কমন কি রয়েছে। ওকে, কমন কোন নাম্বারটা পাবে। ওই হচ্ছে যে স্যার আপনি একটা কমন দুটো কমন শিখিয়েছেন কিন্তু কোনো কমনই নেই, এরকম তো কখনোই শেখালেন না। তো তখন কি হবে সিচুয়েশনটা, সব থেকে সোজা, সেজন্যই শেখানো হলো না, যে এই ডাইসটাকেই শুধু উল্টে রাখা রয়েছে, মানে এই 5 আর 7 তাদের পজিশনগুলোই, তাদের যে করসপন্ডিং পজিশন সেই পজিশনগুলো সঙ্গে তারা অপোজিটে থাকবে। 7 আর 5 অপোজিটে, 6 এর পজিশন আর 3 এর পজিশন একই না, তাহলে 6 আর 3 একে অপরের অপোজিটে থাকবে, আর এই 4 আর 8 এরা একে অপরের অপোজিটে থাকবে। এতটাই সোজাভাবে ভাবনা চিন্তা করবে। ওকে, তাহলে যখন কোনো কমন পাবে না
তখন কার কম্পেয়ার করবে? পজিশনের কম্পেয়ার করবে, পজিশনের কম্পেয়ার করবে, পজিশনের উপরে। সেম পজিশনগুলো আর ইন অপোজিট, সেম পজিশন ডিজিটস আর ইন অপোজিট। ওকে, আমি আরো একটা প্রসেস তোমাদেরকে বলছি, যেটা এক্সাম হলে তোমাকে তো আনসার দিতে হবে। তো নর্মালি যে প্রসেসটা পড়লাম পজিশনের কম্পেয়ার করবে সেটাই ঠিক রয়েছে। তারপরেও এখন এটা প্রচণ্ড কন্ট্রোভার্সারি থাকবে যে এই দুটো পোর্শনকে তুমি যে অ্যাঙ্গেল থেকে রাখবে সেই অ্যাঙ্গেলটাকেই তারা বলতে পারে, বলতেই পারে যে আমি এটাকে উল্টে রেখেছি, মানে 5 আর 7 এই টপ পজিশনের সঙ্গে টপ পজিশন দুটো কম্পেয়ার করো, অপোজিটে থাকবে। ওকে, কিন্তু বাকি যে দুটো সারফেস থাকছে তারাও অপোজিট পজিশনের কম্পেয়ার করলেই হয়। কিন্তু তারপরেও তুমি যখন দেখছো এতে প্রবলেম হচ্ছে, তখন তোমার যেটা যে অ্যাপ্রোচটা তুমি নেবে সেই অ্যাপ্রোচটা আমি বলে দিচ্ছি। শুধুমাত্র টপ পজিশনের সঙ্গেই কম্পেয়ার করো। 5 আর 7 এরা একে অপরের অপোজিটে থাকবে। আই রিপিট, 5 and 7 একে অপরের অপোজিটে থাকবে, তারপরে একটা বক্স স্কিপ করে দিতে থাকবে। তো 5-এর অপোজিটে এখানে 8 কখনোই হবে না। তো 5-এর অপোজিটে যদি এটাকে কম্পেয়ার করো, এটা 3, কখনোই অ্যান্সার হবে না। 5-এর অপোজিটে যদি দেখো 8, এটাও হবে না। একমাত্র 5-এর অপোজিটে যদি দেখো তাহলে 7। তো সেক্ষেত্রে অপশন এ, এটুকু দেখেই তুমি আনসার করো, অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, কিন্তু বাকি যেটা অপোজিট সারফেসের এই কম্পেয়ারগুলো তোমরা এই মুহূর্তে না করলেও চলবে, যে এই এটার ক্ষেত্রে করছি না, এটার আনসার কি অপশন এ দিয়ে তুমি বেরিয়ে আসো, একদম কোশ্চেন এসেছে এক্সামে। এখন বাকি কনসেপ্ট নিয়ে যদি বলা হয় যে তাহলে কনসেপ্টটা কি হলো, সেই কনসেপ্টে বলা হচ্ছে যে কেউ এটা বাই ফোর্স যদি কেউ বলে যে আমি ইমাজিন করছি, ধরে নাও এই ডাইসটাকে আমি রোটেট করছি, একবার রোটেট করব, দুবার রোটেট করব, তাই তো? তাহলে এই 7-এর উল্টো দিকে 5 আসবে, আর 8টা কি হবে, এই দিকে একবার রোটেট হয়ে গেল, আবার এই দিকে আসলো, তাহলে 4-এর অপোজিটে 8 যাবে। তো এটাই তো কনসেপ্ট। এবং তাতে করে যে প্রবলেমটা হচ্ছে যে তাহলে তো 6 আর 3 তো সামনের দিকেই রয়ে যাচ্ছে, 6 আর 3 পজিশন তো চেঞ্জ হচ্ছে না। এই জায়গার জন্য আমাদের একটু অল্টারনেট করেই চেঞ্জ হচ্ছে, সেটা খেয়াল করে দেখো। আই রিপিট, দেখো প্রবলেমটা কি, শুধুমাত্র পজিশনটা কিন্তু না। আমি যেটা বললাম যে পজিশনের ভিজিবল যদি কনসেপ্টটা দেয়া হয় যে টপ পজিশনগুলো একে অপরের অপোজিটে থাকবে, বাকিটা যেটা কম্পেয়ার করতে যাচ্ছি এই 6 আর 3 এরা একে অপরের অপোজিট করতে পারছি না, সেই জন্য এটা কি ক্রসভাবে চেঞ্জ হচ্ছে। তাহলে 6-এর অপোজিটে 8কে রাখবো, আর 4-এর অপোজিটে 3 রাখবো। কেন বললাম, দেখো এটা রোটেশন করে তোমাদেরকে আমি বুঝিয়ে দিলাম যে রোটেট করতে গেলে যে প্রবলেমটা হয়ে যাচ্ছে সেক্ষেত্রে 6 আর 3 সামনের দিকেই, সামনের ফ্রন্টেই তো রয়ে যাচ্ছে, সেই জন্য এটাকে ঘুরিয়ে রাখতে হয়। তাহলে আমাদের ফাইনাল এই প্রবলেমটাতে যদি আমরা বলি যে কে কার অপোজিটে থাকবে, যদি এই রকম থাকে, ধরে নাও দুটো ডাইস রয়েছে, এখানে 1 2 3, এখানে 4 5 6, কে কার অপোজিটে থাকবে? তোমরা বলবে যে 2 আর 4 একে অপরের অপোজিটে থাকবে, এটা কনফার্ম। বাকি 1-এর সঙ্গে 5 না, একটু ভুল বলেছিলাম। দেখো 1-এর সঙ্গে 5 দেখতে হবে না, 1-এর সঙ্গে কাকে কম্পেয়ার করবে, উল্টোটা 6কে কম্পেয়ার করবে, আর 3-র সঙ্গে 5কে কম্পেয়ার করবে। কেন কম্পেয়ার করবে সেটা আমরা ক্লিয়ার বলে দিলাম। ক্লিয়ার যে এটাকে রোটেট করতে থাকলে তাহলে এই সামনের ফ্রন্টটা সামনেই রয়ে যাচ্ছে, সেজন্য আমাকে এটাকে চেঞ্জ করে নোট করতে হচ্ছে। তাহলে আবার টপ পজিশনগুলো শুধুমাত্র অপোজিটে হবে, তারপরে বাকি যে দুটো ডিজিট থাকবে তারা পজিশন যেটা সেই সেম পজিশনের সঙ্গে বসাবে না, তার উল্টোটা বসাবে। মানে 1-এর সঙ্গে 3 যে পজিশনটা রয়েছে 1 আর 5, এই 1 5 হবে না, 3 আর 5 হবে, আর 1 আর 6 হবে। দ্যাটস কনফার্ম। ঠিক আছে, সেই প্যাটার্নে করলে দেখো মিলে যাচ্ছে। সেটা যদি করি আমরা, সেক্ষেত্রে দেখবে প্রত্যেকটাই মিলতে থাকছে। যে এখানে 5 আর 7 হয়ে গেল, তাহলে 6-এর সঙ্গে কে থাকবে, 8, আর 4-এর সঙ্গে থাকছে 3, এবং সেটাই রয়েছে, দেখো 6-এর সঙ্গে 8 আর 4-এর সঙ্গে 3, তাহলে এক্স্যাক্ট ম্যাচ হচ্ছে। তো দ্যাট ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ইজ ইট ক্লিয়ার? প্রত্যেকের কাছে বোঝা গিয়েছে? হোমওয়ার্ক দিয়ে দিলাম HW, তোমরা প্রত্যেকে চেষ্টা করবে এই হোমওয়ার্কগুলো। আশা করছি তোমরা পেরে যাবে প্রত্যেকেই। যেগুলো যেগুলো প্রবলেম হবে সেগুলো তোমরা বলবে। ওকে, দিস হোমওয়ার্ক, পরের হোমওয়ার্ক দিস, and next homework this.
এই 3টে কোশ্চেন তোমাদের হোমওয়ার্ক দেওয়া থাকলো। ওকে, যদি কারো কোনো কোশ্চেন বা কোয়ারিজ থাকে অবশ্যই জানাতে পারো। আদারওয়াইজ থ্যাংক ইউ অল অফ ইউ, সবাই ভালো থেকো, গুড নাইট। ওকে, আর আমাদের যে সিলেবাসটা সাইক্লিক অর্ডারে রয়েছে সেটা আমি তোমাদের প্রত্যেককে পাঠিয়ে দেবো। ওকে, থ্যাংক ইউ অল অফ ইউ অ্যান্ড গুড নাইট। আমাদের যে সিলেবাসটা আমি আবারও একবার শো করে দিচ্ছি, যে সাইক্লিক অর্ডারে যেটা পড়ানো হচ্ছে বা হবে এইভাবেই হয়। ডাইস ক্লাসিফিকেশন থেকে এখন শুরু করে পরপর থাকছে। দেখো এর আগে আমরা ব্লাড রিলেশন করেছি, সিরিজ করেছি, পরপর সলভ হতে থেকেছি। ঠিক আছে, তো ওকে, থ্যাংক ইউ, টাটা।